যেখানে আপনি বলেছেন যে ঈদে পরিবহনে 1 টাকাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, বরং নির্ধারিত ভাড়ার থেকে 20 থেকে 30 টাকা কম নেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি, এটা আপনার কোর্ট আমরা ক্লোজ করলাম। এই বিষয়ে আমরা দর্শকদের মতামত নিয়েছি, সেখানে কিছু মন্তব্য দর্শকদের আপনার কাছে তুলে ধরছি। 250 টাকার টিকিট 400 টাকা দিয়ে আসতে হয়েছে, 580 টাকার ভাড়া 750 টাকা নিয়েছে সোহাগ পরিবহন, তুলনামূলকভাবে কম নেওয়া হচ্ছে, আগের মতো লাগাম ছাড়া না। 500 টাকাটা মাত্র 1000 টাকা। মৌলভীবাজার থেকে ময়মনসিংহ ঈদ ছাড়া ভাড়া হচ্ছে 600 টাকা, আর ঈদে ভাড়া হচ্ছে 900 টাকা। আমি গতকালকে আসলাম, আমার 600 টাকা ভাড়া 900 টাকা নিয়েছে। কি করব নিরুপায়, 500 টাকার ভাড়া 750 টাকা। এটা হলো মন্ত্রীর কমিটমেন্ট। অনেকেই বলছেন যে আপনার বক্তব্য, আসলে আপনি যে বলেছেন যে আপনি এটা সরাসরি মনিটরিং করেছেন এবং সার্বক্ষণিক মনিটরিং করেছেন, আপনার মনিটরিং আসলে সত্য নয়, ভাড়া আসলে বেশি নেওয়া হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি যেখানে গিয়েছি 6টি আমাদের বাস স্টেশনে আমি নিজে গিয়েছি। আমি একা যাইনি, সেখানে আমাদের সব মিডিয়া ছিল। আচ্ছা, আমরা কাউন্টারগুলিতে গিয়েছি, জিজ্ঞেস করেছি, যাত্রী পেয়েছি, তার কাছেও জিজ্ঞেস করেছি। কোন জায়গায় ধরেন 880 টাকা নির্ধারণ ভাড়া, আমি উদাহরণস্বরূপ বলছি, তারা 850 টাকা নিচ্ছেন। এটা যাত্রীও স্বীকার করেছে, যিনি টিকিট দিচ্ছেন সেখানেও দেখেছি। আমি তাকে প্রশ্ন করেছি যে আপনি 880 টাকার ভাড়া 850 টাকা কেন নিচ্ছেন? তিনি বলে চাপে পড়ে নিচ্ছেন। তিনি বলছেন না, আমাদের মালিক এভাবে নির্ধারণ করেছে, আমরা 850 টাকায় নিচ্ছি, 30 টাকা কম নিচ্ছি। এখানে যে সমস্যাটা হচ্ছে, 850 টাকার ভাড়া যাত্রীরা কোনো কোনো সময় 550, 600, 650, 700 গিয়ে অভ্যস্ত। কারণ নির্ধারণ তো ভাড়া অনুসারে যাত্রীরা এর পূর্বে কখনো যায়নি, কারণ তারা কমে যেতে পেরেছে এবং মালিকগুলি যেহেতু দুই দিক থেকে যাত্রী পারাপার করতে পারে বা যাত্রী বহন করতে পারে, এই জন্য তারা নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিয়েও যাত্রীদেরকে এই যাত্রার সুযোগটা তারা দিয়েছে। কারণ যাত্রী কম, তারা চেয়েছে যে আমি হলে অন্য পরিবহনে চলে যাবে, 100 টাকা কম দিক, কিন্তু যাত্রী যাক, তারা বাস ভর্তি বা আসন ফিল আপ করে নিতে অভ্যস্ত, কিন্তু ভাড়া কম দেয়। এখন যখন নির্ধারিত ভাড়া যেটা সরকার কর্তৃক আছে আলোচনা সাপেক্ষে 880-তে যাচ্ছে, কিন্তু যাত্রী তো ধরেন 650 এবং 700-তে যেতে অভ্যস্ত, এর আগে সে গিয়েছে, সে স্বীকারও করছে। এবং পরিবহনের যারা টিকিট কাউন্টার আছে তারাও বলছে যে আমরা 600 টাকায় 700 টাকায় যার কাছ থেকে যা পারি নিয়ে যাত্রী বহন বা যাত্রীদের যাওয়ার সুযোগ দিয়েছি। এখন নির্ধারিত ভাড়াটাও যদি নেয়, তখন তার কাছে মনে হচ্ছে যাত্রীর কাছে যে আমার কাছ থেকে 100-150 টাকা বেশি নেওয়া। এই নির্ধারিত ভাড়া কি আপনারা যে মানে হাইওয়েতে কয় টাকা কয় মাইল দরে যাবে সেই নির্ধারিত ভাড়ার সাথে অ্যাড পার, নাকি নির্ধারিত ভাড়াটা তারা আগেই বাড়ায় রাখছে? যেমন আমরা দেখি 500 টাকার জিনিসটাকে 1000 টাকা বললে তারপর 10% কমে। না 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 না, এটা বিআরটিএ এবং ধরেন আমাদের এই যে যাত্রী মালিক সমিতি, আমাদের এই সমস্ত যারা স্টেক হোল্ডার জড়িত তাদের এবং আপনি যাত্রী যারা, তাদের মধ্যে ওপেন ডিবেট করে নির্ধারিত ভাড়া, কিন্তু নির্ধারিত ভাড়ার চেয়ে কমে আমাদের পরিবহন সেক্টরে যাত্রীরা পূর্বে যেতে পেরেছে। ঈদ আসলেই তারা নির্ধারিত ভাড়াটাও তাদের কাছে বেশি মনে হচ্ছে, এটা একটা জায়গা। আর আমি বলছি যে যাত্রীরা কোনো কোনো জায়গায় কম নিচ্ছে, এটা ছিল হচ্ছে আমরা যেখানে গিয়েছি সব মিডিয়া ছিল, 20-25টা মিডিয়ার সামনে তারা বলেছে, আমি যা দেখেছি তাই বলেছি, এবং সেটা প্রমাণিত, কারণ যাত্রী স্বীকারও করেছে যে না, আমি 850 টাকা আমার কাছ থেকে রেখেছে, বাট নির্ধারিত ভাড়া 880 টাকা। সেখানে আমি বলেছি যে কোনো কোনো জায়গায় কম ভাড়াও নেওয়া হচ্ছে, সব জায়গায় নেওয়া হচ্ছে তা আমি বলিনি। বাস স্টপেজ যেখানে আছে সেখানে মনিটরিং সেল আছে, আপনি জানুন, ভিজিলেন্স টিম আছে, সেখানে ধরেন একটা পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের একটা কন্ট্রোল রুম আলাদা আছে, সেখানে ধরেন আমাদের মোবাইল কোর্ট আছে। যে কোনো যাত্রীর কাছে যদি কাউন্টারে আপনি যান, বিশেষ করে বাস স্ট্যান্ডগুলিতে বেশি ভাড়া চাইলে কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হচ্ছে। এখানে কিন্তু বাস মালিক সমিতিদের সহযোগিতা আমি পেয়েছি, বিশ্বাস করুন, আমি দেখেছি তাই বলছি। আমি ভাই একটা কথা বলি যে গতকাল আমি ভোক্তা অধিকারের একজন ম্যাজিস্ট্রেটকে দেখছিলাম যে তিনি একটা বাস কাউন্টারে গিয়ে, সেই বাসটা ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল সেনপুর, তো সেই বাস কাউন্টারে গিয়ে তিনি ভাড়া কত সেটা জানতে চাইছিলেন, যে ভাড়া হচ্ছে 600 টাকা। তো কয়েকদিন আগে পর্যন্ত ভাড়া ছিল 550 টাকা, স্পষ্ট সেটা এখন একটা 600 টাকা হয়েছে। সে ভাড়ার চার্ট সেখানে টানানো ছিল না, আমি এটা ভিডিওতে সরাসরি দেখছি ভাই, মানে এটা অন্য কোনো জায়গা থেকে না। তো ওটা 550 টাকা। উনি যাত্রীদের কাছে জানতে চাইলেন যে ভাড়া কত, সবাই 600 টাকা বললেন, এবং যাত্রীদেরকে যে স্লিপ দেওয়া হলো বা যেটাকে আমরা ক্যাশমেমো বলতেছি, ওইখানের মধ্যে 600 টাকাটা আসলে কোথাও উল্লেখিত ছিল না। স্পষ্টত আমি বুঝতে পারলাম যে 50 টাকাটা এই সময় বেশি নেওয়া হয়েছে। এখন এইটা কি আপনি যা দেখছেন তার থেকে একটু আলাদা হইলো, নাকি এইটা হইতে পারে? অবশ্যই আলাদা হতে পারে, কিন্তু আমি যা দেখেছি গোপনে দেখিনি, আমি যা দেখেছি প্রকাশ্যে দেখেছি, এবং সব মিডিয়া উপস্থিত ছিল, এবং সেখানে মনিটরিং এর সেলে যারা আছে তারাও উপস্থিত ছিল। আমি যেটা বলতে চেয়েছি আপনাকে, এইগুলি যে হচ্ছে না আমি তা বলিনি, আমি বলেছি যে যেখানে হচ্ছে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।
ইন্টারেস্টিং হচ্ছে আমি এই অভিযোগ যেখানে করা যায় সেই ধরনের 24 ঘন্টা কিন্তু স্টপেজ গুলিতে অভিযোগ নেওয়ার, দেখার, এবং কেউ যদি সাফার করে, কেউ যদি অনিরাপদ হয়, কার কাছ থেকে বেশি ভাড়া নিলে কমপ্লেন করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কমপ্লেন করলে ব্যবস্থা নিচ্ছি না এরকম ঘটনা না, কিন্তু কমপ্লেন কম্পারেটিভলি বাস স্টপ গুলিতে একেবারে নাই বললেই চলে, খুবই কম। আমাদের যাত্রীরা কমপ্লেন করছেন না বিধায় কোনো জায়গায়, তবে যেখানে কমপ্লেন পেয়েছি সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে ফাইন করা হয়েছে 10,000, 20,000 এরকম। আপনি বাইপাইলে করা হয়েছে, আপনি যদি বলেন এই চন্দ্রাতে করা হয়েছে, কাঁচপুর রোডে করা হয়েছে, যাত্রাবাড়িতে করা হয়েছে, পোস্তগোলায় করা হয়েছে, কন্টিনিউয়াস এটা করা হচ্ছে। একজন ভাড়া বেশি দিয়েছে বিধায় 2 দিনের জেলও তাকে দেওয়া হয়েছে। কমপ্লেন পেলে আমরা সেটা করতে পারছি। সমস্যাটা যেখানে হচ্ছে আমি একটু বলি আপনাকে, চলন্ত পথে যে জায়গাটাগুলি হচ্ছে সেই জায়গাতে বিভিন্ন জায়গায় যাত্রীরা জড়ো হচ্ছেন এবং বাসের কন্ডাক্টর, সুপারভাইজার, কোনো সময় ড্রাইভাররা বেশি পয়সা নিয়ে যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন এবং যাত্রীরা সেখানে দিয়ে যাচ্ছে। এই জায়গাগুলিতে কমপ্লেন না পেলে আমাদের সার্বক্ষণিক মনিটরিং করাটা বেশ কঠিন। এটা আপনি জানবেন যে এখান থেকে একটা যাত্রী সিলেট যাবে, এখান থেকে একটা যাত্রী রংপুর যাবে, পথে সে উঠছে এবং পথে উঠতে গিয়ে তার কাছ থেকে ধরেন এই যে একটা চাপ, সিট অ্যাভেলেবেল বাস নেই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে সে যখন 50 টাকা 100 টাকা বেশি দিয়ে অনেক সময় মানে যেতে বাধ্য হচ্ছে, অথবা কোনো সময় সে স্বেচ্ছাও যেতে বাধ্য হচ্ছে আর কি। এইটি যখন অভিযোগ আকারে আসে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু অভিযোগ আকারে না আসলে এই প্রত্যেকটা জায়গায় তার এই 450 কিলোমিটার যাত্রীর জায়গাটা আমাদের জায়গা থেকে অভিযোগ না পেলে মনিটরিং করে নিশ্চিত করাটা বেশ দুরূহ এবং চ্যালেঞ্জিং। সেখানে কিছুটা ব্যত্যয় ঘটছে। আপনার ওই অভিযোগ ঠিক আছে। সিলেট যেতে সময় যদি নারায়ণগঞ্জ, গাজীপুর বা নরসিংদীর কোনো একটা জায়গা থেকে কেউ উঠেন এবং তারা যদি বেশি যাত্রা টাকা দেন, সেই ক্ষেত্রে সেটা মনিটর করাটা একটু মুশকিল। কারণ হচ্ছে যে বাস স্টপেজ থেকে বা টার্মিনাল থেকে মনিটর করা যত সহজ। জনাব রবিউল আলমের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, আপনারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আরো একটা দিন অন্তত বাকি আছে। জনাব শেখ রবিউল আলম, আপনাদের নতুন সরকারের 1 মাসে ক্যাবিনেটের যে সদস্যের বক্তব্য সবচেয়ে বেশি আলোচিত, মানে সেটি আপনার একটি কথা, যেখানে আপনি পরিবহন খাতে কোনটা চাঁদাবাজি, কোনটা চাঁদা, কোনটা সমঝোতার মাধ্যমে লেনদেন, সেই দিকটি তুলে ধরেছেন। এরপর বেশ কিছু ক্যাবিনেট বৈঠকে নিশ্চয়ই আপনি ছিলেন। আপনার বক্তব্য নিয়ে সেখানে কোনো কথা হয়েছে কিনা, এই বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে কিছু বলেছেন কিনা, বক্তব্য ঠিক আছে বা ঠিক নেই এমন কিছু আপনি শুনেছেন কিনা আপনার কলিগদের কাছ থেকে? আমি বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি, মানে বাংলায় তো দুইটাই চাঁদা, কিন্তু ইংরেজিতে একটা হচ্ছে এক্সটর্শন, একটা হচ্ছে ডোনেশন, বা আপনি যেভাবে দেন। তো এক্সটর্শন এবং ডোনেশনের মধ্যে, মানে আমি ইচ্ছা করে কোনো একটা মসজিদে দিলাম, স্কুলে দিলাম, সেই চাঁদা, আর আপনাকে যেটা জোর করে নেওয়া হচ্ছে সে চাঁদা, বা কোনো একটা অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন আমার দরকার আছে বা আমাকে জিজ্ঞেস করে যেটা নিতেছে না সেটা যে চাঁদা, সেই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকার কথা না। আপনি নতুন করে ব্যাপারটাকে সংজ্ঞায়ন করে, মানে যেই সময় আপনি দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরপরই এটা কতটা জরুরি ছিল বা আপনি কি বোঝাতে চেয়েছেন আসলে? আর আগের প্রশ্ন তো থাকলেই ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে কিনা, আপনার কলিগরা কিছু বলছে কিনা, তারেক সাহেব আপনাকে কিছু বললেন কিনা? না, তারেক রহমান সাহেব ওই রিপোর্টটা দেখেছেন, উনি সম্ভবত আমার বক্তব্যটা পুরোটা শুনেছেন। তিনি বলেছেন যে আপনি যা বলেছেন, এবং আপনি পুরোটাই শুনে আমাকে বলবেন যে ওখানে ব্যর্থতা কোথায় ঘটেছে। আমার বক্তব্যটা ছিল চাঁদা এবং চাঁদাবাজি দুটো জিনিস ভিন্ন। আমরা পরিবহন ক্ষেত্রে সবকিছুকে চাঁদাবাজি মনে করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মালিকদের যে রেজিস্ট্রেশন করা সমিতি আছে এবং শ্রমিকদের কল্যাণের জন্য কিছু রেজিস্ট্রেশন করা সমিতি আছে, তারা একটা নির্ধারিত হারে চাঁদা কালেক্ট করে তাদের প্রয়োজনে তারা ব্যয় করে, এবং সেই কতটা স্বচ্ছতার সাথে ব্যয় করে আমি সেই বক্তব্যে বলেছিলাম সেখানে প্রশ্ন আছে। কিন্তু তারা এটা সমঝোতা, মানে আমি বুঝিয়েছি তারা এটা নির্ধারিত করে সম্মতিতে নির্ধারণ করেছেন এবং সেটা তারা পে করেন। এটা হলো চাঁদা। সেই চাঁদাটা ধরেন আমাদের, আপনি যদি প্রেস ক্লাবের সদস্য হন, আপনি নিশ্চয়ই বার্ষিক চাঁদা দেন। আমি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত, আমি ধরেন বছরে রিহাবের চাঁদা দিই। আমি পার্টিতে নির্বাহী কমিটির সদস্য হলে একটা ছোট্ট অ্যামাউন্ট বছরে চাঁদা দিতে হয়, সেটা দিচ্ছি। আমি 3টি মসজিদ কমিটির সাথে জড়িত, আমি কিন্তু চাঁদা দিচ্ছি। আপনি যেটা বলছেন ডোনেশন এক জিনিস, আবার এই যে নির্ধারিত চাঁদা দেওয়া এটাও কিন্তু আরেকটা প্র্যাকটিস, এবং এটা আছে আমাদের জায়গায়। চাঁদাবাজি আমি ওটাকে বলতে চাচ্ছি যে যেটা আপনি দিতে চান না, দেওয়া উচিত না, কিন্তু কেউ আপনাকে চাপ প্রয়োগ করে নিচ্ছে, বাধ্য করছে, এবং দিতেই আপনি হচ্ছে আপনাকে, সেটা হলো চাঁদাবাজি। এই চাঁদা আর চাঁদাবাজির আমি পার্থক্য বোঝাতে চেয়েছি। আমি দুটোকে এক করতে চাইনি, এবং আমি বলিনি যে চাঁদাবাজি নাই। আমি বলেছি চাঁদাবাজি আছে, এবং আমার ওই মন্ত্রণালয়ের কোনো সুযোগ নেই। আমরা এটা যেভাবে হোক দমন করব, নিয়ন্ত্রণ করব। যত্রতত্র চাঁদাবাজি পরিবহন খাতে চলবে না, এটা আমার সরকারের অঙ্গীকার, আমারও অঙ্গীকার। তো সেটাকে বলা হয়েছে যে আমি চাঁদাবাজি আর সমঝোতাটাকে বলেছি যেটা চাঁদাবাজি না, সমঝোতা না। আমি চাঁদাকে বলেছি করা হয় আলোচনা সাপেক্ষে। রবিউল ভাই, আপনি যোগাযোগের একজন ছাত্র, শুধু যোগাযোগের ছাত্র না, আপনি একজন খুব ভালো কমিউনিকেটরও বটে। তো আপনি সিমেন্টিক্স এর ব্যাপারগুলি জানেন, যে সিমেন্টিক্যাল মানেগুলি কিরকম ভাবে হয়। আপনি চাঁদা ও চাঁদাবাজির পার্থক্যটা আপনি আমাদের সবাইকে বুঝাতে চাইলেন কেন? মানে আপনার মধ্যে কি এই ডাউট ছিল যে আমরা চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য বুঝি না?
না বুঝে যে অনেকে না, সেটা আমাকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তাতে স্পষ্ট অনেকে না, কিন্তু আপনি যখন এটা বলবেন তখন তো অনেকের এটা মনে হবে যে কোনো কারণে মাননীয় মন্ত্রী কি চাঁদাকে বা চাঁদাবাজিকে হালাল করতে চাইতেছেন কিনা বা সফেন করতে চাচ্ছেন কিনা, এটা তো মনেই হবে। না, এরকম মনে হতে পারে, কিন্তু ঘটনা তো তার জন্য আপনি সঠিক জিনিস যেটা মন্ত্রণালয় থেকে দেখছেন সেটা যে বলবেন না, এভাবে তো আত্মসমর্পণ করাটাও ঠিক হবে না। আমি আপনাকে আরো একটা কথা এখানে বলতে চাই, জি, সেটা হচ্ছে যে চাঁদাবাজি এই সেক্টরে নাই, আমি কিন্তু ওই বক্তব্যে তা বলিনি। আমি বলেছি যেখানে সমঝোতার ভিত্তিতে মালিকরা তাদের উপার্জিত অর্থ তারা কালেকশন করে তারা ব্যয় করছে, সেটি নিয়ন্ত্রণ করা কতটা আমার জায়গা থেকে সুযোগ আছে, কারণ তারা একটা বৈধ সংগঠন, তারা রেজিস্ট্রেশন করেছে, বিধি মেনে তারা পরিচালিত হয়। সেটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয় দেখতে পারে যে তারা ওই শর্ত পূরণ করছে কিনা ওই সমিতি, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে চাঁদাবাজিটা একটা ফৌজদারি অপরাধ, তাদেরও সক্রিয় থাকার প্রয়োজন আছে। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো এইরকম যে মালিকদের এই যে নির্ধারিত করা চাঁদা তারা কালেক্ট করে, সেটাকে আমি চাঁদাবাজি বলছি না। তবে পরিবহন ক্ষেত্রে কিছু দুর্বৃত্তায়ন আছে, কিছু সুবিধাভোগী আছে, শ্রমিক সংগঠন মালিকদের মধ্যে কর্তৃত্ববাদী কিছু আছে, তারা চাঁদাবাজি যেটা করতে চায় সেটা আমি প্রতিরোধ করব, সেটা আমার এখানে সুযোগ নেই, সেই অংশ আমার বক্তৃতার মধ্যে আছে। কিন্তু আমার বক্তৃতাটা খণ্ড আকারে প্রকাশ করা হওয়ার ফলে একটা বিতর্ক হয়তো তৈরি হয়েছে। এখন এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন, আমার হয়তো দুর্ভাগ্য, অথবা আমি শব্দ ব্যবহার করতে যদি না পেরে থাকি সেটা আমার অজ্ঞতা। আমার কাছে মনে হচ্ছে কাউকে প্রটেক্ট করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। একটা কথা বলি, পরিবহন সেক্টরকে আমি কাউকে কখনোই আগেও চিনতাম না, এখনো চিনি না। সমন্বয় করবার জন্য এই যোগাযোগ মন্ত্রণালয়ে কাজ করতে এসে 2-4 জনকে, তাদের সমিতির 2-4 জনকে চিনেছি, দেখেছি, তাদের প্রতি আমার কোনো বিশেষ দুর্বলতাও নেই। তো আমি যেটা বুঝাতে চেয়েছি যে কিছু জায়গা আছে যেটা শ্রমিকদের কল্যাণে কালেক্ট করা হয়, এটা সত্য, সেখানে শ্রমিকরা কিছু সুবিধা পায়, এটাও সত্য। মালিক যারা আছেন তারাও বেশ কিছু কল্যাণকর কাজ তাদের প্রয়োজনে করেন, এটাও সত্য। সেটাকে চাঁদাবাজি হিসেবে ঢালাওভাবে দেখলে অনেক জায়গায় এটা ভুল মেসেজ যায়। চাঁদাবাজি যেটা আছে সেটা নিয়ন্ত্রণ করবার জন্য, দমন করার জন্য আমাদের কাজ করা দরকার, সজাগ থাকা দরকার। এটা নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করতে হবে, সেটা না হলে পরিবহন সেক্টরটা যথাযথভাবে ফাংশন করে না। অতএব এখানে আমাদের কিন্তু জিরো টলারেন্স আছে, কিন্তু আমি এটা বৈধতা দিতে চেয়েছি, সেভাবে দেখলে এটা আমার প্রতি মানে এই হবে, আমার ইনজাস্টিস হবে। রবিউল ভাই, আমি এখন যেটা বলি সেটা দুই ভাগে বিভক্ত। আমার এখানকার অভিজ্ঞতা দেখছি, আমার বেশ কিছু বন্ধু এখানে গাড়ি চালান, মানে যারা ভাড়ার গাড়ি যেটাকে আমরা উবার বলি, ট্যাক্সি বলি, সেগুলি চালান। তাদের নিজস্ব কিছু সমিতি আছে এবং এই সমিতি তাদের জনকল্যাণে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ ব্যয় করে থাকে। তাদের হঠাৎ মৃত্যু হলে, ইন্স্যুরেন্সে অনেক টাকার দরকার হলে, তাদের বাচ্চাদের ফ্যামিলির কোনো প্রয়োজন হলে, এবং সেটা খুবই, এই টাকাটা আমি দেখছি হচ্ছে যে দেয়ার ব্যাপারে সবাই খুব সিরিয়াস। মানে আমার যে বন্ধুরা গাড়ি চালান, অ্যাসোসিয়েশনকে চাঁদা দিয়ে আসবেন সেই ব্যাপারে তারা খুব সিরিয়াস। মানে তারা ইচ্ছা করে কেউ যে মানে কোষাধ্যক্ষ টাকা নিতে দেরি করলে বা সময় না হলে গিয়ে দিয়ে আসার মতো সিরিয়াস তারা। কিন্তু কথা হইলো, আপনি যাদের কথা বলতেছেন সেই সব পরিবহনের অ্যাসোসিয়েশনগুলি, এই সব বিভিন্ন সমিতিগুলি চাঁদা বাস ট্রাক থামায়ে নানা রকম জায়গায় কেন নিতে হবে? মানে বাংলাদেশের মতো জায়গায় 20-30 জায়গায় কেন বাস ট্রাক থামাতে হবে? এটা কি শুধু আমার কথা না রবিউল ভাই, আমাদের একজন দর্শক, আপনি যখন আসবেন জেনেছেন তখন ইউটিউবে এই মন্তব্য করেছেন, উনার নাম মোহাম্মদ আজাদ হোসেন, উনি মন্তব্য করেছেন বিভিন্ন সমিতির চাঁদা বাস ট্রাক থামিয়ে নিতে হবে কেন? বিভিন্ন অ্যাসোসিয়েশন বার্ষিক চাঁদা নেয়, যা সবাই অ্যাসোসিয়েশন অফিসে গিয়ে দিয়ে আসে। পরিবহন খাতের চাঁদা কোন কাজে ব্যবহার করা হয় তার হিসাব আছে কিনা আমি প্রশ্নের সাথে যোগ করতে চাই, আপনি সেই হিসাব নিবেন কিনা? রাস্তায় গাড়ি থামিয়ে একটা কাগজ ধরিয়ে দিয়ে টাকা নেয়ার কি অর্থ? এবং আপনার বক্তব্যে সেই অর্থ আদায় করাটা একটু উৎসাহ পাবে কিনা, যে আরে মন্ত্রী সাহেবই তো আমাদের পক্ষে আছে, আর কি লাগে? প্রথমত হচ্ছে আমি আপনার সাথে একমত। আপনারা যেটাকে বলছেন যে 20-25 জায়গায় গাড়ি থামিয়ে টাকা যে নেওয়া হয়, এটা চলতে পারে না। আপনি যেটা খুশি হবেন যে ইতিমধ্যে পরিবহন সেক্টরে যারা মালিক সমিতি আছে এবং যারা শ্রমিক সমিতি আছে তাদেরকে ডেকে আমরা ওটাকে আলটিমেটাম দিয়ে দিয়েছি যে আপনাদের বৈধ যেটা আপনারা বলেন তাদের ভাষায়, এবং নির্ধারিত যে বাসের টাকা চাঁদা হিসেবে আপনারা নেন, কালেক্ট করেন আপনাদের প্রয়োজনে, সেটা ইয়ারলি অথবা মান্থলি একটা প্রক্রিয়া অনুসরণ করে পেমেন্ট করবে। সেটা অবশ্যই বাস স্ট্যান্ড, রাস্তাঘাট, যে কোনো জায়গায় হবে, এটা আমরা বলে দিয়েছি অলরেডি, এবং এ ব্যাপারে আমরা নিয়ন্ত্রণ করতে চাইছি। আরেকটা জায়গা আছে যে বিভিন্ন বাস স্টপেজের কিছু সার্ভিস, কিন্তু কিছু সেবা এই পরিবহন সেক্টরের থেকে তারা টাকা কালেক্ট করে এনশিওর করে, তাদের ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন বাস স্ট্যান্ডগুলিকে শুধুমাত্র মেরামত করে দেয়, রক্ষণাবেক্ষণ করে দেয়, কিন্তু ব্যবস্থাপনার সাথে সিটি কর্পোরেশনের জড়িত না। সিটি কর্পোরেশন তার বিনিময়ে কিন্তু আপনার পরিবহন খাত থেকে একটা টাকা কালেক্ট করে, মানে তারা পায়, রাজস্ব বলতে পারেন পায়। আমরা বলেছি যে তোমাদের এই যে বাস স্টেশনগুলি ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমরা যেটা ব্যয় করো, কিন্তু কোন বাস আছে সে ওই স্টেশনে থামেই না, কিন্তু তাকে দিতে হয়।
তোমরা এটা নিতে পারবে না। যারা বাস ওই স্টেশনের সেবাটা নিচ্ছে সে হয়তো পে করবে, কিন্তু যে সেবাটা নিচ্ছে না, মানে একটা বাইপাস রোড দিয়ে একটা বাস যাচ্ছে, কিন্তু ওই শহরের ওই স্টপেজ থেকে লোক এসে ওই বাইপাসের ওই আপনার সড়ক পরিবহন থেকে তারা কালেক্ট করতে চাইছে, আমরা এটা নিষেধ করেছি, এটা চলবে না। আর বৈধ হলো যেটা তারা নির্ধারণ করেছে সেটাও তারা ঘাটে ঘাটে 20টা স্টপেজ আর কালেক্ট করতে পারবে না, তাদেরকে হয়তো সাপ্তাহিক বা মাসিক হারে পেমেন্ট করতে হবে, রিসিটের ভিত্তিতে করতে হবে। কোন জায়গায় আপনার চাঁদাবাজি যেটা আমরা প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে, যে ঘাটে ঘাটে আমি টাকা দিচ্ছি, থামাচ্ছে 20 টাকা 50 টাকা 100 টাকা, এভাবে বিচ্ছিন্ন ভাবে যত্রতত্র ভাবে পরিবহন খাত থেকে কালেক্ট করা যাবে না। তারা আমাদের সাথে একমত হয়েছে এবং তারা সময় চেয়েছে যেটাকে তারা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চায় এবং হয়তো মাসিক অথবা বাৎসরিক ভাবে কালেক্ট করতে চায়। একটা অসুবিধা এখানে আছে, অনেক পরিবহন চলে না, সে টিপ দিতে পারে না, তাকেও মাসিক হয়তো চাঁদা দিতে হবে। সেখানে তারা বলতে চায় চলা পরিবহন মানে যে অত্যন্ত যাত্রী বহন করছে সে টিপস প্রতি দিলে তার জন্য ন্যায্য হয়, না হলে মাসিক বা বছরে গেলে তার জন্য জুলুম হয়ে যায়, এরকম একটা কথা তারা বলার চেষ্টা করেছে। আমরা বলেছি যিনি মাসে বা বছরে টাকা দিতে পারবেন না নির্ধারিত হারে, যেটা আপনারা ঠিক করেছেন, তিনি মালিক হওয়ার যোগ্যতা রাখেন কিনা অথবা এই ব্যবসা করার যোগ্যতা রাখেন কিনা এটা আপনারা বিবেচনা করেন। আর সেটি যদি তিনি দিতে না পারেন তার জন্য কম নির্ধারণ করেন, বাৎসরিক ফি বা চাঁদা যাই বলেন না কেন, কিন্তু কোনো অজুহাতে টিপ প্রতি, রাস্তা প্রতি, একটা জেলা ক্রস করলে আরেক জেলার সমিতির নামে টাকা, যে জেলার উপর দিয়ে যাবো সেই জেলার নামে টাকা, এটা চলবে না।